জানানিম শারদাম দেবীম রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে ত্বয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। পূজনীয় স্বামী শিবপ্রদানন্দজি মহারাজের সম্পাদনায় রচিত শ্রীমা শারদা ও তার বৈঠকখানা গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 40। শ্রীমা শারদা দেবীর বৈঠকখানা, আজকের বৈকুণ্ঠ। শৈশবে কেদারনাথ পড়াশোনায় মেধাবী ছাত্র হলেও আর্থিক সচ্ছলতা না থাকায় উচ্চ বিদ্যালয়ের সীমা অতিক্রম করতে পারেননি, কিন্তু নিজ অধ্যাবসায় সহযোগে হোমিওপ্যাথিক পুস্তক পাঠ করে চিকিৎসাবিদ্যায় এবং গণিতে বিশেষ ব্যুৎপত্তি থাকায় জমির মাপজোপের কাজে বিশেষ পারদর্শী হয়ে ওঠেন। তাছাড়া শ্রীমদ্ ভগবদ্ গীতা, রামায়ণ, মহাভারত, স্বামী বিবেকানন্দের বক্তৃতা ও প্রবন্ধ পাঠ করে ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে সচেষ্ট হয়েছিলেন। প্রখর বাস্তব বুদ্ধিসম্পন্ন বলে স্থানীয় জমিদার কিছুদিন তাকে জমিদারি সেরেস্তায় সরকার পদে নিয়োগ করেন। প্রখর বাস্তব বুদ্ধি সম্পন্ন বলে স্থানীয় জমিদার কিছুদিন তাকে জমিদারি সেরেস্তায় সরকার পদে নিয়োগ করেন। সেই সূত্রেই তিনি স্থানীয় জনগণের মধ্যে কেদার সরকার নামে পরিচিত হয়ে ওঠেন। ফলে তার পৈতৃক উপাধি দত্ত অনেক গ্রামবাসীর অজানা ছিল। এমনকি তাঁর সহধর্মিণী নন্দরানী দেবী গ্রামবাসীর মধ্যে সরকার মা নামে স্বীকৃত হয়েছিলেন। জমিদারি সেরেস্তার কাজ পছন্দ না হওয়ায় তিনি সেই কাজ ত্যাগ করেন এবং প্রাথমিকভাবে কতুলপুরের কোনো এক বিদ্যালয়ে শিক্ষকতার কাজে যোগদান করেন। কিছুদিন পরে নিজের খামার বাড়িতে গ্রামের ছাত্রদের একটি পাঠশালার সূচনা করেন। কেদারনাথের জননী, যিনি শ্রীমা শারদা দেবীর স্বরূপ উপলব্ধি করেছিলেন, তিনি তার পুত্র ও তার ছাত্র সম্প্রদায়ের সাহায্যে গোয়ালপাড়ায় নিজের বাড়িতে শ্রী মাকে আনার জন্য তাদের অনুপ্রাণিত করেন। সেই সময় কেদারনাথকে কেন্দ্র করে গোয়ালপাড়ায় সমবেত হয়েছেন কিশোরী, বরদা, বিভূতি, গগন, মতি, অমূল্য, হরি, বলরাম, রাজেন, বিনোদ ও দিবাকরের মতো ত্যাগী ও পরহিত ব্রতে রত একনিষ্ঠ তরুণ সম্প্রদায়। এছাড়াও গোয়ালপাড়ায় পরম বৈষ্ণব কৃষ্ণদাস হেঁস, ভক্ত ক্ষেত্রনাথ মণ্ডল, ধর্মপিপাসু ফকিরচন্দ্র মণ্ডল, ঋষিকেশ রায়, গোলকচন্দ্র চৌধুরী, হরিপদ মাঝি প্রমুখের নাম বিশেষভাবে স্মরণযোগ্য। শ্রী মায়ের কৃপায় সেকালে গোয়ালপাড়া ডেওপাড়া অঞ্চলের 12-13 জন যুবক রামকৃষ্ণ সংঘে যোগদান করে মাতৃচরণে নিজেদের জীবন উৎসর্গ করেন। তাদের মধ্যে স্বামী কেশবানন্দ, কেদারনাথ, স্বামী পরমেশ্বরানন্দ, কিশোরী, স্বামী ঈশানানন্দ, বরদা, স্বামী বিদ্যানন্দ, রাজেন, স্বামী রীতানন্দ, গগন, স্বামী হংসেশ্বরানন্দ, বিভূতি, স্বামী মহাদেবানন্দ, মতি, স্বামী ধ্রুবানন্দ, অমূল্য, স্বামী হরিপ্রেমানন্দ, হরি, স্বামী অজয়ানন্দের, বলরাম নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। তাছাড়া বিনোদ ও দিবাকর আজীবন ব্রহ্মচারী হিসাবে গোয়ালপাড়া আশ্রমের সেবা করেন। গোয়ালপাড়া গ্রামের মানুষজন ধন্য, কারণ
তারা স্বামী শারদেশানন্দ, স্বামী গদাধরানন্দ, স্বামী গৌরীশ্বরানন্দ প্রমুখের পৌত সঙ্গ লাভ করেছেন। গোয়ালপাড়া আশ্রমের শতবর্ষ 1911 থেকে 2012 খ্রিস্টাব্দ অতিক্রান্ত পূর্ণ লগ্নে তাদের অবদান স্মরণ করে আমরা কৃতার্থ বোধ করছি। জয়রামবাটি গ্রাম শ্রী মায়ের আবির্ভাবের স্থান হলেও তার সমকালে সেখানে এবং সংলগ্ন অঞ্চলে শ্রী মায়ের ঈশ্বরিত্বে বিশ্বাস সম্পন্ন ভক্ত সংখ্যা কম ছিল। সেই কারণে বোধ করি নবাসন গ্রামে আশ্রম প্রতিষ্ঠার উদ্যোগ সফলকাম হয়নি। স্বামী শারদেশানন্দ শ্রী মায়ের অনুমতিক্রমে নবাসন গ্রামে বেশ কিছুকাল অতিবাহিত করলেও সেখানে আশ্রম প্রতিষ্ঠার কাজ দানা বাঁধেনি। অথচ গোয়ালপাড়ার ভক্তবৃন্দ সে কালেই ব্যতিক্রমী ইতিহাস রচনায় সক্ষম হয়েছিলেন। গোয়ালপাড়ায় শ্মশানকালী, ধর্মঠাকুর, বাঁকুড়া রায়, শিব, শীতলা, মনসা প্রমুখ দেবদেবীর মন্দিরে নিত্য পূজা, কোলে পরিবারের লক্ষ্মী পূজা, সাহেবগঞ্জ অঞ্চলে পীরের থান এ উপাসনা, প্রতি সন্ধ্যায় গ্রামের বিভিন্ন প্রান্তে হরিনাম সংকীর্তন ধর্মীয় তথা আধ্যাত্মিক পরিমণ্ডল নির্মাণ করেছিল। গোয়ালপাড়ার ভক্তবৃন্দের সেই প্রেরণালব্ধ শক্তি ও আনন্দময় সাধনার সম্মিলিত আকর্ষণে শ্রী মা গোয়ালপাড়াকে শুভ পদার্পণে ধন্য করেছেন। 1909 খ্রিস্টাব্দের 21 মে, 7ই জ্যৈষ্ঠ 1316 শুক্রবার সন্ধ্যায় বনজঙ্গলে পরিপূর্ণ অন্ত্যজ শ্রেণী অধ্যুষিত এবং দরিদ্র পল্লী গোয়ালপাড়ার শ্রী মায়ের প্রথম পদার্পণের ঘটনা তাই বিশেষ গৌরবের ঐতিহ্য বহন করছে। গোয়ালপাড়ায় শ্রী মায়ের পদার্পণের 3 বছর পূর্বে 1906 খ্রিস্টাব্দের এপ্রিল মাস নাগাদ 1313 বঙ্গাব্দের বৈশাখ মাস স্বামী নির্মলানন্দ আমেরিকা থেকে প্রত্যাবর্তন করে স্বামী ধীরানন্দকে সঙ্গে নিয়ে জয়রামবাটিতে শ্রী মাকে দর্শন করতে যান। পথে গোয়ালপাড়ায় কেদারনাথ দত্তের সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়। রামকৃষ্ণ মঠের এই দুই বিশিষ্ট সন্ন্যাসীর সৌম্য মূর্তি কেদারনাথকে আকৃষ্ট করে। তিনি তাদের আমন্ত্রণ করে নিজের বাড়িতে নিয়ে যান। তাদের পরামর্শে ও গর্ভধারিণীর প্রেরণায় পরবর্তীকালে কেদারনাথ জয়রামবাটিতে শ্রী মাকে দর্শন করতে যান। শ্রী মা তাকে শ্রী রামকৃষ্ণ ও স্বামী বিবেকানন্দের দুটি আলোকচিত্র দান করেন। সেই প্রসঙ্গে স্মৃতিচারণ করতে গিয়ে কেদারনাথ পরবর্তীকালে বলেছিলেন, মা আমাদের কাছে বসে কত কথাই বললেন। ঠাকুর বলতেন, লণ্ঠনের নিচেটা অন্ধকার। কত দেশ দেশান্তরের লোক ঠাকুরের কথা জানলে, কিন্তু এদেশের লোক কেউ জানলে না। তোমার মাধ্যমে এদেশের অনেকেই ঠাকুরের কথা জানবে। কেদারনাথ সেই দুটি আলোকচিত্র অবলম্বন করে প্রাথমিকভাবে ওই বছর শ্রাবণ মাসে স্বদেশী ভাবের প্রেরণায় গোয়ালপাড়ায় তাঁতশালা প্রতিষ্ঠা করেন, যা পরবর্তীকালে রামকৃষ্ণ যোগাশ্রম নামে আত্মপ্রকাশ করেছে। আমাদের স্মরণ রাখতে হবে, 1 বছর আগে অর্থাৎ 1905 খ্রিস্টাব্দে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বঙ্গভঙ্গ আন্দোলনের ঢেউ তখন সমগ্র তরুণ সমাজের মনোজগৎকে আলোড়িত করেছে। গোয়ালপাড়া অখ্যাত পল্লীগ্রাম হলেও সেখানে আন্দোলনের তরঙ্গ অভিঘাত সৃষ্টি করেছিল। গোয়ালপাড়ায় তাঁত বোনা ছাড়াও পড়াশোনার চর্চা, ধর্মগ্রন্থ পাঠ, ভজন কীর্তন, লাঠি খেলা, কুস্তি প্রভৃতি অবলম্বন করে অনেক তরুণ যুবক স্বতঃস্ফূর্তভাবে সমবেত হতে থাকেন। সেই অর্থে 1906 খ্রিস্টাব্দে গোয়ালপাড়া আশ্রমের পত্তন হয়েছিল বলা যেতে পারে। উক্ত বছরে কেদারনাথ দত্তের কর্মকাণ্ডে সামিল হন
কিশোরী, রাজেন প্রমুখ যুবকবৃন্দ। পরবর্তীকালে গোয়ালপাড়ার দিবাকর, রাধা মাধবপুরের অমূল্য এবং ক্রমে আরও অনেক তরুণ এই আশ্রমের কর্মে সক্রিয় অংশগ্রহণ করতে থাকেন। ভারতের সর্বত্র তখন স্বাধীনতা আন্দোলনের উত্তাল ঢেউ বিশেষভাবে ক্রিয়াশীল। ফলত বিলিতি দ্রব্য বর্জন ও তা আগুনে নিক্ষেপ করে গোয়ালপাড়া অঞ্চলে কেদারনাথ দত্তের নেতৃত্বে তার ছাত্রবৃন্দ আন্দোলনের উত্তেজনায় মেতে উঠেছিলেন। এই আচরণের জন্য ক্রমশ আশ্রমের উপর পুলিশের কড়া নজরদারি শুরু হলো। শ্রীমা পরিস্থিতির আঁচ পেয়ে কেদারনাথের ছাত্র কিশোরীকে বলেছিলেন, বাবা, তোমরা এরকম করে বেরিও না। দেখো না, ক্ষুদিরামের ফাঁসি হয়ে গেল। তাঁত করো, চরকা করো। আগে তো তাঁতের কাপড়ই সবাই পরতো। চরকা পেলে আমিও সুতো কাটি। এ যেন সমকালীন ছাত্র তরুণ সমাজের সম্মিলিত শক্তিকে দেশ গঠনের কাজে নিয়োজনের এক অদ্ভুত পথনির্দেশ। সেকালের প্রেক্ষিতে দাঁড়িয়ে ধ্বংসাত্মক পথ পরিহার করে সৃজনাত্মক পথে অগ্রসর হওয়ার ক্ষেত্রে শ্রী মায়ের এই অভ্রান্ত নির্দেশনামা যে কোনো চিন্তাশীল মানুষকে আজ বিস্মিত করবে। এদিকে শ্রী মায়ের বসবাসের জন্য কলকাতায় কোনো স্থায়ী জায়গা ছিল না। ফলে স্বামী শারদানন্দের আন্তরিক চেষ্টায় ও অক্লান্ত পরিশ্রমে কলকাতার বাগবাজারে 1908 খ্রিস্টাব্দের শেষ ভাগে মায়ের বাড়ি নির্মিত হয়। গৃহের নির্মাণ কার্য সম্পূর্ণ হইলেও 1909 খ্রিস্টাব্দের প্রথম দিকে শ্রী মায়ের পক্ষে জয়রামবাটি থেকে কলকাতায় আসা সম্ভব হয়নি। কারণ তার ভাইদের মধ্যে সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে বিবাদ উপস্থিত হওয়ায় শ্রী মা বিব্রত বোধ করেন। ফলে তিনি শারদানন্দজিকে ওই কাজে সহায়তার জন্য জয়রামবাটি আসার নির্দেশ দেন। 1909 খ্রিস্টাব্দের মার্চ মাস থেকে মে মাসের শেষ ভাগ পর্যন্ত স্বামী শারদানন্দ জয়রামবাটিতে থেকে গোয়ালপাড়ার কেদারনাথ দত্ত, চিপটার শম্ভুচন্দ্র রায়, তাজপুরের সারদা প্রসাদ চট্টোপাধ্যায়কে সঙ্গে নিয়ে জমিজমা তথা সম্পত্তির ভাগ বাটোয়ারা সুস্থিরভাবে সম্পন্ন করেন। সেই কাজের সূত্রে কেদারনাথ শ্রী মা ও স্বামী শারদানন্দের ঘনিষ্ঠ সহচর্য লাভ করেন ও তাদের সস্নেহ ব্যবহারে মুগ্ধ হন। কেদারনাথের মনও ব্যাকুল হয়ে ওঠে। তার ইচ্ছা হয় কি করে শ্রী মাকে একবার গোয়ালপাড়ায় নিজের বাড়িতে নিয়ে গিয়ে তার শ্রীপদে পুষ্পাঞ্জলি দেওয়া যায়। বুদ্ধিমান কেদারনাথ অনুমান করেছিলেন স্বামী শারদানন্দজির পরামর্শ ভিন্ন শ্রী মা নতুন কোনো স্থানে পদার্পণ করেন না। সুতরাং স্বামী শারদানন্দজির সাহায্যেই শ্রী মাকে গোয়ালপাড়ায় আনা সম্ভব হবে। সেই সময় কেদারনাথের প্রতিবেশী ক্ষেত্রমণ্ডলের হরিবাসর গৃহে নবরাত্রি ব্যাপী হরিনাম সংকীর্তনের আয়োজন হয়েছিল। ছাত্র বরদার পিতামহকে সঙ্গে নিয়ে জয়রামবাটিতে গিয়ে সেই উৎসবে যোগদানের জন্য স্বামী শারদানন্দকে আন্তরিক আমন্ত্রণ জানান কেদারনাথ। জয়রামবাটিতে বিষয় সম্পত্তি বন্টনের পর হাতে তেমন কাজ না থাকায় স্বামী শারদানন্দ সেই উৎসবে পর পর 3 দিন যোগদান করেন এবং শ্রী রামকৃষ্ণ, শ্রী মা শারদা ও স্বামী বিবেকানন্দের জীবন ও আদর্শ গ্রামবাসীর কাছে ব্যাখ্যা করেন। স্বামী শারদানন্দের ভাষণ জনমানসে বিপুল সাড়া ফেলেছিল। গোয়ালপাড়া আশ্রমে সেই সময় একটি বয়ন বিদ্যালয়, দাতব্য চিকিৎসালয়, অবৈতনিক বিদ্যালয় এবং ক্ষুদ্র অনাথ আশ্রম নির্মিত হয়েছিল, যা পরবর্তীকালে স্বামী পরমেশ্বরানন্দের স্মৃতিকথা সূত্রে জানা যায়।
ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु।